আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন, ধরুন আপনি একজন ছেলে, তা সত্ত্বেও আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে প্রত্যেক মাসে নিয়ম করে পিরিয়ডস আসতে শুরু করে। হ্যাঁ, ব্যাপারটা নিছক কাল্পনিক হলেও আজকের গল্পে এমনই এক স্কুল স্টুডেন্টের ছেলে থেকে মেয়ে হয়ে ওঠার এক কঠোর সংগ্রামের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। গল্পের শুরুতেই আমাদের জিয়ান নামের একজন 14 বছরের ছেলেকে দেখানো হয়। জিয়ান তার পেটের অসহ্য যন্ত্রণার কারণে বিছানায় শুয়ে ছটফট করছিল। তবে ঠিক তখনই তার মা ওই শব্দ পেয়ে দরজায় নক করে জিজ্ঞাসা করে, তুমি দরজা লাগিয়ে ভেতরে কি করছো? তবে জিয়ান তার এই প্রশ্নের কোনো উত্তর না দেওয়ায় তার মা তাকে বলে, আমি ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসো। এরপর মায়ের কথা মতোই জিয়ান তার রুম থেকে বেরিয়ে এসে মা বাবার সঙ্গে ব্রেকফাস্ট করতে বসে। তবে তখনও তার পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, তাই তার মা তাকে একটা পেটে ব্যথার ঔষধ দেয়। ঔষধ খেয়ে জিয়ান রেডি হয়ে তার স্কুলে চলে আসে, কিন্তু তখনও তার পেটে ব্যথা একটুও কমছিল না। তাই জিয়ান কোনো রকমে ক্লাস থেকে দৌড়ে টয়লেটে চলে আসে। সে টয়লেট করার পর নিচের দিকে তাকালে দেখতে পায় তার ইউরিনের সঙ্গে প্রচুর পরিমাণে ব্লাড যাচ্ছে। সে যখন এটা দেখে কিছু একটা চিন্তা করছিল, ঠিক তখনই তাদের ক্লাসেরই কিছু স্টুডেন্ট টয়লেটে এসে এই দৃশ্যটা দেখে ফেলে এবং তারা জিয়ানকে ঠাট্টা করে বলে, তোমার তো পিরিয়ডস হয়েছে। এরপর দেখা যায় জিয়ান তার ক্লান্ত শরীর নিয়ে স্কুল শেষ করে বাড়িতে ফিরে আসে। তারপর নিজের রুমে গিয়ে তার ইউরিনের সঙ্গে কি কারণে ব্লাড যাচ্ছে সেই সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সার্চ করতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ সার্চ করার পর অবশেষে সে জানতে পারে আসলে ইউরিনের সঙ্গে রক্ত আসার মেন কারণ হলো ব্লাডার ক্যান্সার। এটা জানার পর থেকেই জিয়ান অনেক ভয় পেতে শুরু করে, কারণ সে মনে করে ব্লাডার ক্যান্সারের কারণে আর কিছুদিনের মধ্যেই সে মারা যাবে। তবে অদ্ভুত ব্যাপার হলো সে তার মা বাবাকে তার এই সমস্যা সম্পর্কে কিছুই জানায় না। এরপর রাতের বেলায় ডিনার করার সময় জিয়ানের আবারও পেটে ব্যথা শুরু হয়, যার কারণে সে খাওয়ার ছেড়ে দৌড়ে বাথরুমে চলে যায়। তাকে এমনভাবে দৌড়ে যেতে দেখে তার মাও ভয় পেয়ে কি হয়েছে দেখার জন্য বাথরুমে চলে আসে। তিনি বাথরুমে গিয়ে দেখেন জিয়ানের ইউরিনের সঙ্গে প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে। এটা দেখে তিনি ভয়ে চিৎকার করে উঠলে তার হাজব্যান্ড সেখানে দৌড়ে আসে। তারপর তারা দুজন মিলে তৎক্ষণাৎ জিয়ানকে হসপিটালে নিয়ে যায়। সেখানে এক মহিলা ডাক্তার জিয়ানের চেক আপ করে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে সামান্য একটা ইনফেকশনের কারণে। এরপর ওই ডাক্তার জিয়ানকে কিছু ঔষধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন জিয়ান পুনরায় তার স্কুলে আসলে তার ক্লাসের আগের দিনের সেই স্টুডেন্টগুলো আবারও তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। তারা জিয়ানকে ব্যঙ্গ করে জিজ্ঞাসা করে, তোমার পিরিয়ডস কি শেষ হয়েছে? তবে জিয়ান তাদের কোনো কথাতেই কান দেয় না। স্কুল শেষ করে জিয়ান বাড়ি ফেরার সময় রাস্তার সাইডে স্টোর থেকে একটা পত্রিকা কেনে। তারপর বাড়ি ফিরে ওই পত্রিকায় থাকা ছবিগুলি দেখে সে অনেক খুশি হয়। এখান থেকে আমাদের 1 মাস পরের ঘটনা দেখানো হয়। দেখা যায় জিয়ান যখন স্কুলের মাঠে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করেই তার আবারও পেটে ব্যথা শুরু হয়। তাই সে তার পিটি টিচারকে বলে, স্যার আমার পেটে অনেক ব্যথা করছে, তাই আমি বাথরুমে যেতে চাই। তবে ওই পিটি টিচার তাকে ধমক দিয়ে বলে, আগে নিজের 100 মিটার দৌড় কমপ্লিট করো, তারপরে বাথরুমে যাবে। এটা শুনে জিয়ান নিরুপায় হয়ে দৌড়াতে শুরু করে। তবে কিছুটা দূর যাওয়ার পরেই সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে ওই পিটি টিচার ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ তাকে নিজের কাঁধে করে স্কুলের মেডিকেল রুমে নিয়ে আসে। তবে তাকে বেডে শোয়ানোর সময় ওই পিটি টিচার লক্ষ্য করেন তার জামাতে অনেক রক্ত লেগে রয়েছে। এটা দেখে স্কুলের মেডিকেল ডিপার্টমেন্টের ওই ডাক্তার বলেন, ওর তো পিরিয়ডস হয়েছে। তখন পিটি টিচার অবাক হয়ে বলেন, ও তো একজন ছেলে, তাহলে এটা কিভাবে সম্ভব? সমস্যাটা যেহেতু অনেক বিরল প্রকৃতির, তাই স্কুল থেকে জিয়ানের মা বাবাকে এই খবরটা জানিয়ে ডেকে পাঠানো হয়। খবর পেয়ে জিয়ানের মা বাবা দ্রুত স্কুলে এসে তাকে শহরের সবথেকে বড় হসপিটালে নিয়ে যায়। সেখানে তার সিটি স্ক্যান সহ আরো একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর ওই হসপিটালের লি নামের একজন বিখ্যাত ডাক্তার জিয়ানের রিপোর্টগুলি চেক করার পর তার মা বাবাকে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে পাঠায়। তিনি তার মা বাবাকে বলেন, আপনারা যেমনটা ভাবছেন আপনার ছেলের তেমন কোনো ক্যান্সার হয়নি। আসলে এটা একটা বিরল ঘটনা, যেটা কয়েক হাজার মানুষের মধ্যে একজনের হয়ে থাকে। তার কথাবার্তা জিয়ানের মা বাবা বুঝতে না পারলে তিনি তাদেরকে বলেন, আসলে আমাদের এই পৃথিবীতে 3 ধরনের মানুষ হয়, মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার। তবে আপনাদের ছেলের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সে হলো ইন্টারসেক্স, অর্থাৎ তার শরীরে মেল এবং ফিমেল 2 ধরনেরই রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে। ফলে বাইরে থেকে তাকে একজন সাধারণ পুরুষ মনে হলেও তার শরীরের মধ্যে একটা পুরো ইউটেরাস এবং ওভারি সিস্টেম রয়েছে। আর সবথেকে অবাক করা বিষয় হলো তার ভেজাইনা সরাসরি পেনিসের সঙ্গে কানেক্টেড, যার কারণেই বয়স বাড়ার সাথে সাথে তার পেনিস থেকে পিরিয়ডস আসছে। ডাক্তারের এইসব কথাবার্তা শুনে জিয়ানের মা বাবা অনেক ঘাবড়ে যায় এবং ওই ডাক্তারকে জিজ্ঞাসা করে, এখন আমাদের কি করা উচিত? তখন ওই ডাক্তার বলে, আমরা প্রথমে তার ক্রোমোজোম টেস্ট করব। যদি সেটাতে XY ক্রোমোজোমের মাত্রা বেশি থাকে তাহলে তার শরীর থেকে ইউটেরাস এবং ওভারি বের করে তাকে সম্পূর্ণ পুরুষ বানিয়ে দেব। আর যদি XX ক্রোমোজোমের পরিমাণ বেশি থাকে তাহলে তার টেস্টিকেলস এবং পেনিস বাদ দিয়ে
তাকে মেয়ে বানিয়ে দেব। ডাক্তারের সঙ্গে সমস্ত কথাবার্তা শেষ করে জিয়ানের মা বাবা তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে জিয়ান তার মা বাবাকে জিজ্ঞাসা করে, আমার কি ক্যান্সার হয়েছে? এটা শুনে জিয়ানের মা বাবা তাকে বলে, তেমন কিছুই নয়, তোমার শুধুমাত্র ইউরিনে একটু ইনফেকশন হয়েছে। পরের দিন জিয়ানের মা বাবা তার ক্রোমোজোম রিপোর্ট দেখার জন্য পুনরায় হসপিটালে আসেন। তখন ডাক্তার তাদেরকে রিপোর্ট দেখিয়ে জানায়, আপনার ছেলের শরীরে XX ক্রোমোজোমের পরিমাণ অনেক বেশি রয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তার সার্জারি করে তাকে মেয়ে বানাতে হবে। দেখা যায় ডাক্তারের কথা মতোই পরের দিনই জিয়ানকে সার্জারির জন্য হসপিটালে ভর্তি করা হয়। তবে তাকে তার এই সার্জারি সম্পর্কে কোনো কিছুই জানানো হয় না। আসলে এই সার্জারিটা ছিল মেডিকেল ইতিহাসের একটা বিরল ঘটনা, যেটা সাকসেসফুল হলে ডক্টর লি এবং তাকে রিপোর্ট করা সমস্ত স্টুডেন্টদের জীবন বদলে যাবে। এই কারণেই তারা নিজেদের দক্ষতার প্রচার করার জন্য সার্জারির আগে পেনিস থাকা অবস্থায় জিয়ানের ছবি তুলতে শুরু করে, যা দেখে জিয়ান বেশ ঘাবড়ে যায়। তাই জিয়ানের বাবা ডক্টর লি এর কাছে গিয়ে কোনো রকম ছবি না তোলার জন্য অনুরোধ করেন। দেখা যায় এর কিছুক্ষণ পরেই জিয়ানের অপারেশন শুরু হয়। অপারেশন সাকসেসফুল হওয়ার পর জিয়ানের জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে তার শরীর থেকে পেনিস বাদ দিয়ে সেখানে ভ্যাজাইনা তৈরি করা হয়েছে। তাই সে অনেক মন খারাপ করে কান্নাকাটি শুরু করে। আসলে সে কোনোভাবেই তার এই পরিবর্তনটাকে মেনে নিতে পারছিল না। এই ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে যায়। বর্তমানে জিয়ান অনেক বড় হয়ে গেছে এবং সময়ের সাথে সাথে সে একজন পরিপূর্ণ মেয়েতেও পরিণত হয়েছে। তার এমন শারীরিক পরিবর্তনের কারণে তার মা বাবাও তাকে একজন মেয়ের মতোই ট্রিট করতে থাকে। এমনকি তারা তার নামটাও চেঞ্জ করে জিয়া করে দেয়। দেখা যায় আজ জিয়ার জন্মদিন উপলক্ষে তাকে তার বাবা একটা পুতুল এনে দেয়। জিয়া রাগ করে ওই পুতুলটাকে পুড়িয়ে দেয়। আসলে সার্জারির কারণে তার শরীরে মেয়েদের মতো পরিবর্তন আসলেও তার চালচলন এবং চিন্তাভাবনা ছিল একজন ছেলের মতোই। এরপর দেখা যায় জিয়ার মা বাবা তার আইডেন্টিটি গোপন রাখার জন্য তাদের ওই পুরানো শহরটা ছেড়ে দিয়ে নতুন একটা শহরে শিফট হয়। এমনকি সেখানে তারা জিয়ার অতীতের আইডেন্টিটি লুকিয়ে তাকে একটা স্কুলেও ভর্তি করে দেয়। তবে জিয়া তার মা বাবার এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিল না। পরের দিন স্কুল যাওয়ার সময় জিয়ার মা তাকে একটা ব্রা দিয়ে সেটা ট্রাই করতে বলে। প্রথমে জিয়া তার মায়ের কথা মতো ওই ব্রাটা পরলেও পরক্ষণে সে বিরক্ত হয়ে সেটা খুলে দেয়। এরপর জিয়া তার নতুন স্কুলে আসলে ক্লাস টিচার ক্লাসের সবার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়। এরপর তিনি ক্লাসের সবার সামনে জিয়াকে নিজের নাম বলতে বলেন। জিয়ার যদিও এই নতুন নামটা মোটেই পছন্দ ছিল না, তা সত্ত্বেও সে নিজের এবং পরিবারের সম্মানের কথা চিন্তা করে এই নতুন নামেই সবাইকে নিজের পরিচয় দেয়। এরপর ওই ক্লাস টিচার জিয়াকে ইউন নামের একটা মেয়ের পাশে বসিয়ে দেয় এবং যাওয়ার আগে ইউনকে বলে যায় সে যেন জিয়াকে তার পড়াশোনাতে হেল্প করে। দেখা যায় পরের দিন যখন এক টিচার তাদের ক্লাসে পড়াচ্ছিল তখন জিয়া টিচারের কথায় কোনো মনোযোগ না দিয়ে ইউনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই ইউন জিয়ার প্যান্টের দিকে তাকিয়ে তাকে বলে, পিরিয়ডসের কারণে তোমার ব্লিডিং হচ্ছে। জিয়াও যখন এটা বুঝতে পারে তখন সে কোনো রকমে ক্লাসরুম থেকে দৌড়ে সোজা বাথরুমে চলে আসে। কিন্তু সে বাথরুমে ঢোকা মাত্রই একজন ছেলে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং তারপর তাকে বলে, তুমি এখানে কি করছো? এটা তো মেল বাথরুম। এটা শুনে জিয়া সেখান থেকে বেরিয়ে ফিমেল বাথরুমে চলে আসে এবং তারপর তার শরীরের সমস্ত ব্লাড পরিষ্কার করার পর প্যান্টে লেগে থাকা রক্তের দাগগুলোকে লোকানোর জন্য নিজের কোট খুলে কোমরে জড়িয়ে নেয়। এরপর সে নিজের ক্লাসে ফিরলে দেখতে পায় ইউন তার চেয়ারে লেগে থাকা ব্লাডগুলো পরিষ্কার করে দিচ্ছে। এটা দেখে জিয়া ইউনের কাছে গিয়ে তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। তবে তখন ইউন তাকে বলে, তুমি যখন জানো তোমার পিরিয়ডস চলছে তাহলে তুমি স্যানিটারি প্যাড নিয়ে আসোনি কেন? এটা শুনে জিয়া তাকে বলে, আসলে এটা আমার ফার্স্ট টাইম ছিল, তাই এই ব্যাপারে আমার খুব একটা ধারণা ছিল না। এরপর দেখা যায় স্কুল ছুটি হলে ইউন জিয়াকে নিয়ে একটা স্টোরে আসে এবং সেখানে তারা স্যানিটারি প্যাড থেকে শুরু করে আরো একাধিক জিনিসপত্র কেনাকাটা করে। পরের দিন জিয়া স্কুলে আসলে দেখতে পায় চই নামের একজন ছেলে তাকে লাভ লেটার লিখে সেটা তার টেবিলের ওপর রেখে গেছে। একই সাথেই সে ওই টেবিলের ওপর বেশ কিছু চকলেটও দেখতে পায় যেগুলো ওই ছেলেটাই তাকে গিফট করেছে। ক্লাসের সমস্ত মেয়েদের ওই লাভ লেটার এবং গিফটগুলি দেখে জিয়ার ওপরে অনেক হিংসা হয়, কারণ ওই লাভ লেটারটা যে লিখেছে সে হলো তাদের স্কুলের সবথেকে হ্যান্ডসাম ছেলে। স্কুলের সমস্ত মেয়েরাই তার প্রেমে পাগল, কিন্তু জিয়ার এই সব মোটেই ভালো লাগে না। তাই সে ওই ছেলেটার দেওয়া সমস্ত গিফটগুলি তার বান্ধবীদের মধ্যেই বিলিয়ে দেয়। এরপর সে বাড়ি ফিরে অ্যাডাল্ট পত্রিকা পড়া শুরু করে। তবে তখনই তার মনে পড়ে এখন সে আর ছেলে নেই, সে একজন মেয়ে। এটা ভেবেই সে তার ফোনটা বের করে ইউনকে মেসেজ করে জিজ্ঞাসা করে, আগামীকাল তুমি কি আমাদের বাড়িতে আসবে? ইউন বলে, তুমি ডাকলে অবশ্যই যাব। এটা দেখে জিয়া অনেক খুশি হয় এবং দৌড়ে গিয়ে এই খবরটা তার মাকে জানায়। তখন তার মা তাকে বুঝিয়ে বলে, এখন তুমি একজন মেয়ে, তাই তোমার মেয়ে নয় ছেলে পটানো উচিত। আর তাছাড়া এখন থেকে তোমাকে ঘরের সমস্ত কাজ করা শিখতে হবে, যাতে বিয়ের পর তুমি তোমার হাজবেন্ড এবং বাচ্চাদের খেয়াল রাখতে পারো। দেখা যায় মায়ের এইসব কথাবার্তা শুনে জিয়া কাঁদতে কাঁদতে বলে, আমার সঙ্গেই এমনটা কেন হলো? পৃথিবীতে তো এত মানুষ রয়েছে, তবে তা সত্ত্বেও ভগবান আমাকেই এমনটা কেন বানালো?
পরের দিন জিয়া যখন স্কুলের টিফিন টাইমে ওয়াশরুমে যায়, তখনই সু নামের একজন মেয়ে তার ব্যাগ থেকে আগের দিনের চইয়ের দেওয়া লাভ লেটারটা খুঁজতে শুরু করে। আসলে সু চইকে পছন্দ করত, তাই সে চইয়ের এইভাবে জিয়াকে প্রপোজ করাটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাকে এইভাবে জিয়ার ব্যাগ সার্চ করতে দেখে ইউন বলে কারো পারমিশন না নিয়ে তার ব্যাগে হাত দেওয়াটা কখনোই ঠিক নয়। তবে সু তার কোনো কথাই শোনে না। ব্যাপারটা ইউনের অনেক খারাপ লাগলেও সে সুকে বেশি কিছু বলতে পারে না, কারণ সু তার বেস্ট ফ্রেন্ড হয়। এরপর দেখা যায় সু জিয়ার পুরো ব্যাগটা সার্চ করার পর চইয়ের দেওয়া ওই চিঠিটা না পেলেও তার ব্যাগ থেকে ট্যাবলেটের একটা ফাইল পায়। তারপর সে ওই ট্যাবলেটের একটা ছবি তুলে ইউনকে বলে, আমি আমার আন্টিকে এই ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করব যে এটা আসলে কিসের মেডিসিন। এরপর দেখা যায় স্কুল শেষ করে জিয়া ইউনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে চলে আসে। সেখানে ইউন জিয়ার মায়ের সঙ্গে দেখা করার পর জিয়ার রুমে চলে যায়। রুমে গিয়ে সে জিয়ার কম্পিউটার দেখে অনেক এক্সাইটেড হয়ে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার কম্পিউটারে ভিডিও গেম খেলতে পারি? জিয়া বলে, অবশ্যই খেলতে পারো, কোনো অসুবিধা নেই। এটা শুনে ইউন খুশি হয়ে জিয়ার কম্পিউটার ওপেন করতেই ডেস্কটপে জিয়ার একটা পুরনো ছবি দেখতে পায়। ইউন ছবিটা দেখে বেশ চমকে যায়। সে জিয়াকে জিজ্ঞাসা করে, এই ছেলেটাকে? জিয়া বলে, এটা আমার ভাই, কয়েকদিন আগেই এক দুর্ঘটনায় সে প্রাণ হারিয়েছে। এটা শুনে ইউন জিয়াকে জড়িয়ে ধরে সমবেদনা জানায়। দেখা যায় ইউনের শরীরের স্পর্শ পেয়ে জিয়ার মনে এক অন্যরকমের অনুভূতি তৈরি হয়। এরপর রাতের বেলায় ইউন যখন তার বাড়িতে শুয়েছিল, তখন সু তাকে ফোন করে বলে, জিয়ার ব্যাগ থেকে যে ট্যাবলেটটা পেয়েছিলাম সেটা আসলে ডিপ্রেশন রিলিফ ট্যাবলেট। এটা শুনে ইউন মনে করে হয়তো ভাইয়ের মৃত্যুর শোকে জিয়া ডিপ্রেশনে রয়েছে, তাই সে ঠিক করে এখন থেকে সে সর্বদাই জিয়ার খেয়াল রাখবে। এটা ভেবেই সে জিয়াকে মেসেজ করে বলে, কাল আমার জন্মদিন, তাই আমি চাই এই শুভ দিনটা তোমার সঙ্গেই কাটাতে। পরের দিন ইউন এবং জিয়া যখন একই বাসে করেই তার মায়ের কাছে যাচ্ছিল, তখন ওই বাসের একজন যাত্রী জিয়ার পাশে বসে তাকে খারাপভাবে স্পর্শ করতে থাকে। জিয়া ইরিটেট হয়ে এই ব্যাপারটা ইউনকে জানালে ইউন ওই ব্যক্তির মুখে ক্লিনার ছুড়ে মারে। এরপর ইউন জিয়াকে নিয়ে তার মায়ের কাছে এসে পৌঁছালে দেখে তার মা পরবর্তী প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে। আসলে তার মা একজন ওপেরা সিঙ্গার, তিনি শহরের বড় বড় ইভেন্টে গান গেয়ে অর্থ উপার্জন করেন। এই সময় জিয়া ইউনকে তার জন্মদিন উপলক্ষে একটা ডায়েরি গিফট করে। ইউনের ওই গিফটটা অনেক পছন্দ হলেও তার মা জিয়ার দেওয়া ওই গিফটটা নিয়ে মজা করতে শুরু করে। তাই ইউন তার মায়ের উপর রাগ করে জিয়াকে নিয়ে একটা ফাঁকা জায়গাতে এসে বসে। তারপর সে জিয়ার কাছে তার মায়ের হয়ে ক্ষমা চায় এবং বলে, আসলে আমার বাবা বিয়ের কিছুদিন পরেই আমার মাকে ছেড়ে দিয়ে অন্য এক মহিলাকে বিয়ে করে নেয়, আর তারপর থেকেই আমার মা একা থাকতে থাকতে এমন খিটখিটে হয়ে গেছে। মনের এই দুঃখগুলো প্রকাশ করার পর সে জিয়াকে বলে, এই কথাগুলো আমি শুধুমাত্র তোমার সঙ্গেই শেয়ার করছি, তাই দয়া করে এগুলো অন্য কাউকে বলো না। তার এই সমস্ত কথা শুনে জিয়া মনে মনে ভাবতে থাকে ইউন হয়তো তাকে পছন্দ করে, যে কারণেই সে তার সঙ্গে এত সহজে নিজের সিক্রেটগুলি শেয়ার করছে। এটা ভেবেই জিয়া ঠিক করে আজ সেও ইউনকে তার জীবনের কালো অতীত সম্পর্কে জানাবে। সে ইউনকে বলে, আসলে আগে আমি একজন ছেলে ছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে আমার সার্জারি করে আমাকে মেয়ে বানানো হয়েছে। ইউন তার বলা এই কথাগুলোর কোনো মানে বুঝতে পারে না, তাই জিয়া তাকে বুঝিয়ে বলে, আমার শরীরে মেল এবং ফিমেল দুই ধরনেরই রিপ্রোডাক্টিভ সিস্টেম ছিল, তবে যেহেতু আমার শরীরে XX ক্রোমোজোমের পরিমাণ অনেক বেশি ছিল, তাই আমার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বাদ দিয়ে সম্পূর্ণ মেয়ে বানানো হয়েছে। এইসব কথা বলার পর জিয়া এক মুহূর্তের জন্য মনে করে ইউন হয়তো তার সঙ্গে মেলামেশা বন্ধ করে দেবে, কিন্তু পরক্ষণেই ইউন জিয়ার এই ভুল ধারণা ভেঙে দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, যাই হয়ে যাক না কেন তুমি সর্বদাই আমার বেস্ট ফ্রেন্ড থাকবে। পরের দিন তারা স্কুলে আসলে ক্লাস টিচার তাদের সবাইকে ঝাড়ু হাতে স্কুল পরিষ্কার করার কাজে লাগিয়ে দেয়। এই সময় চই নামের সেই ছেলেটি জিয়ার কাছে এসে বলে, তুমি রেস্ট করো, তোমার হয়ে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। এটা শুনে জিয়া তাকে ঝাড়ুটা ধরিয়ে দিয়ে সুইয়ের কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার কাজে কোনো রকম সাহায্য করতে পারি? তবে অদ্ভুতভাবেই সু তার এই কথা শুনে অনেক রেগে যায় এবং তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। সুয়ের এমন অদ্ভুত আচরণ জিয়ার অনেক খারাপ লাগে, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আসলে সু চই নামের ওই ছেলেটাকে অনেক পছন্দ করত, কিন্তু জিয়া স্কুলে আসার পর থেকেই চই সুকে পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছে, যার কারণেই সে জিয়াকে অপছন্দ করে। এরপর স্কুল ছুটি হলে ইউন সুকে একটা লেকের পাশে নিয়ে এসে বলে, স্কুলে জিয়ার সঙ্গে তোমার ওই ধরনের আচরণ করা মোটেও ঠিক হয়নি। যা শুনে সু বলে, আমি তাকে অনেক ঘৃণা করি, কারণ তার কারণেই চই আমার থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এটা শুনে ইউন তাকে বলে, আমি যদি তোমার সঙ্গে একটা সিক্রেট শেয়ার করি তাহলে তুমি কাউকে সেটা বলবে না তো? সু বলে, আরে পাগলি, এসব তুমি কি বলছো? আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই আমার ওপরে তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এইসব শোনার পর ইউন আর কোনো কিছু না ভেবে সুকে বলে, আসলে জিয়ার শরীরে মেল এবং ফিমেল দুই ধরনেরই রিপ্রোডাক্টিভ সিস্টেম ছিল, কিন্তু পরে সার্জারির মাধ্যমে তার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বাদ দিয়ে তাকে সম্পূর্ণ মেয়ে বানিয়ে দেওয়া হয়। তাই আমাদের উচিত তাকে উল্টোপাল্টা কিছু না বলে আরো বেশি করে তার খেয়াল রাখা। এর পরের দিন জিয়া স্কুলে আসলে
স্কুলের সমস্ত ছেলেমেয়েরা অদ্ভুতভাবেই তার দিকে তাকিয়ে থাকে। জিয়া কোনোভাবেই বুঝতে পারে না তারা এমনটা কেন করছে। তবে সে যখন ক্লাসে যায় তখন সে দেখে ইউন তার সিটে বসে অঝরে কেঁদে চলেছে। জিয়া তাকে কাঁদতে দেখে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? ঠিক এই সময়ে সেখানে সু এসে তাকে বলে, আমি কখনোই এটা ভাবতেও পারিনি যে তুমি একজন ট্রান্সজেন্ডার। এটা বলেই সে এবং তার বান্ধবীরা জিয়াকে নিয়ে মজা করতে শুরু করে। জিয়া তাদেরকে কি বলবে কিছু বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে বাথরুমের দিকে দৌড়াতে শুরু করে। তবে যাওয়ার পথে সে স্কুলের কিছু সিনিয়রদের সঙ্গে ধাক্কা খায়। ফলে ওই সিনিয়ররা তার উপর রেগে গিয়ে তাকে তাড়া করতে শুরু করে। জিয়া কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে লেডিস টয়লেটে চলে আসে। তবে ওই সিনিয়ররাও তাকে ধাওয়া করে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে। তারা জিয়াকে বলে, এটা মেয়েদের বাথরুম, কোনো লেডি বয়ের নয়। এটা বলেই তারা সবাই মিলে জোর করে জিয়ার আন্ডারওয়্যার খুলে তাকে চেক করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে ইউন চলে আসে। সে ওই সিনিয়রদের চুল ধরে তাদেরকে সেখান থেকে টেনে সরিয়ে দেয়। তারপর জিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তবে জিয়া তাকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে সোজা নিজের বাড়িতে চলে আসে। জিয়ার মা তাকে এমন কাঁদতে দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তবে জিয়া তার মাকে কোনো কিছু না বলে সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এখান থেকে আমাদের পরের দিনের ঘটনা দেখানো হয়। দেখা যায় ওই দিন ক্লাসের সমস্ত স্টুডেন্টরা স্কুলে উপস্থিত থাকলেও জিয়া কিন্তু স্কুলে আসে না, যা দেখে ইউনের অনেক মন খারাপ হয়। আর ঠিক এই সময় তাদের ক্লাস টিচার এসে সবাইকে জানায়, তোমাদের বেয়াদবির কারণে বিরক্ত হয়ে জিয়া এই স্কুল থেকে টিসি নিয়ে নিয়েছে, তাই সে এখন থেকে আর স্কুলে আসবে না। এদিকে জিয়া ওই ঘটনাটাকে ভোলার জন্য রুমের দরজা লাগিয়ে একটানা কম্পিউটারে গেম খেলতে শুরু করে। তার মা বাইরে থেকে তাকে অনেকবার ডাকাডাকি করলেও সে কোনোভাবেই রুমের দরজা খোলে না। তাই তার মা বাধ্য হয়ে ডক্টর লিকে ফোন করে তার সাথে স্কুলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়। ডক্টর লি সবকিছু শোনার পর তাকে বলেন, আমি এখন ইউএসএ তে একটা সেমিনারে এসেছি, তাই এখন এই ব্যাপারে কথা বলা সম্ভব নয়। আপনি এক কাজ করুন, আমি দেশে ফিরে যাওয়ার আগে জিয়াকে আমাদের হসপিটালে এনে একবার চেক আপ করিয়ে নিন। আসলে এই ডাক্তার জিয়ার সার্জারিটাকে পুরো বিশ্বের সামনে তুলে ধরে অনেক নাম কামিয়েছেন। এরপর জিয়া এবং তার মা ওই শহর ছেড়ে আবারও তাদের পুরানো শহরে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসার পথে জিয়া তার ফোন চেক করলে দেখে ইউন তাকে বেশ কিছুবার কল করেছিল। তবে সেটাকে সে ইগনোর করে ইউনের নাম্বারটা চিরদিনের মতো তার ফোন থেকে ডিলিট করে দেয়। এরপর সে তার চেক আপ করানোর জন্য মায়ের সঙ্গে হসপিটালে আসে। তার রিপোর্ট দেখে হসপিটালের একজন ডাক্তার বলেন, ইস্ট্রোজেন তোমার শরীরে ভালোই কাজ করেছে। এটা শুনে ইউন ওই ডাক্তারকে বলে, কিন্তু আমি তো ডিপ্রেশনের ট্যাবলেট খেতাম। তখন ওই ডাক্তার তাকে বলে, আসলে ডক্টর লি তোমার মা বাবার সঙ্গে পরামর্শ করে ওই ডিপ্রেশনের ট্যাবলেটের সঙ্গে ইস্ট্রোজেন মিশিয়ে তোমাকে সেবন করাতো, যাতে খুব অল্প সময়ের মধ্যেই তুমি একজন পরিপূর্ণ মেয়ে হতে পারো। এটা শুনে জিয়ার অনেক রাগ হয়, তাই সে বাড়ি ফিরে তার মা বাবার সঙ্গে এই ব্যাপারে ঝগড়া শুরু করে। সে কাঁদতে কাঁদতে তার মা বাবাকে বলে, ভগবান যেন তোমাদের মতো মা বাবা আর কাউকে না দেয়। তোমরা সার্জারির আগে আমার কাছে একবারও এটা জানতেও চাওনি যে আমি আসলে কি হতে চাই। তখন তার মা তাকে বলে, ডাক্তার আমাদের বলেছিল এই অপারেশনটা তাড়াতাড়ি না করলে তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমরা তোমার ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছি। এর পরের দিন ডক্টর লিয়ের সঙ্গে জিয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল। জিয়ার মা তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য রেডি হলে জিয়া তার মাকে বলে, আজ আমি ডাক্তারের সঙ্গে একাই দেখা করতে যাব। এটা বলে সে একাই ডাক্তারের বাড়িতে চলে আসে। ডক্টর লি তাকে বাড়ির ভেতরে নিয়ে গেলে জিয়া তাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে ইস্ট্রোজেন কেন খাওয়াতেন? তখন ওই ডাক্তার বলেন, যাতে তুমি একজন সম্পূর্ণ মেয়ে হয়ে গর্ভধারণ করতে পারো। এইসব শোনার পর জিয়া ওই ডাক্তারকে বলে, আপনি সার্জারি করে আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছেন। যদি আপনি সার্জারিটা না করতেন তাহলে আমি আগের মতোই সুন্দরভাবে আমার জীবন কাটাতাম। এটা শুনে ওই ডাক্তার তাকে বলে, আমাদের সমাজে দুই ধরনের মানুষকে স্বীকৃতি দেওয়া হয়, মেল এবং ফিমেল। থার্ড জেন্ডারের এখানে কোনো স্বীকৃতি নেই। তাই আমি তোমার সার্জারি করে তোমাকে একটা নতুন জীবন উপহার দিয়েছি। এর জন্য তোমার উচিত আমাকে ধন্যবাদ জানানো। সবকিছু শোনার পর জিয়া ওই ডাক্তারকে বলে, আপনি নিজের স্বার্থের জন্য আমার জীবনটা নষ্ট করেছেন, তাই এখন থেকে আমিও আপনাকে শান্তিতে বাঁচতে দেব না। আসলে ওই ডাক্তার চাইলেই জিয়াকে অপারেশন করে ছেলে বানাতে পারত, তবে সে পুরো দুনিয়ার সামনে নাম কামানোর জন্য জিয়াকে সম্পূর্ণ বিপরীত জেন্ডারে রূপান্তরিত করেছে। এরপর জিয়া সেখান থেকে বাড়ি ফেরার সময় রাস্তার সাইডের স্টোর থেকে একটা ফুলের তোড়া কেনে। তারপর বাড়ি ফিরে সেটা তার মাকে দেয়, যা দেখে তার মা মনে করে তাদের মেয়ে হয়তো ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এরপর জিয়া তার রুমে গিয়ে সুন্দর একটা মেয়েদের ড্রেস পরে অদ্ভুতভাবে নিজের মুখে মেকআপ করতে শুরু করে। তারপর পুরো রুমে মেয়েদের পারফিউম ছড়িয়ে পাগলের মতো নাচতে থাকে। আর এর সাথেই এই ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।